হ্যাঁ, শিবিরের ভাইদের সাথেও হেঁটেছি, ছাত্রদলের ভাইদের সাথেও হেঁটেছি, ছাত্রলীগের সাথেও হেঁটেছি। যে ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। তার মানে আমরা কিন্তু ৭১-এর লিগ্যাসি কিন্তু আমরা হারাই নাই। উত্তর একটাই, যে আপনি ভালো মানুষ, আপনি রাজনীতিতে আসেন নাই। রাজমিস্ত্রির ছেলে, সেও যেন স্বপ্ন দেখতে পারে যে আমি পার্লামেন্টে যাবো। যেমন হাসনাত ভাই চোখ বুঝে তাওয়াক্কাল তু আলাল্লাহ বলে সামনে দিয়ে এগিয়ে যাবেন, আল্লাহ আপনার রাস্তা তৈরি করে দেবে। এগুলো বাংলাদেশের যতগুলো সংগঠন আছে আমি সবার সাথে হেঁটেছি, চলেছি, ফিরেছি, ঘুরেছি, দেখেছি। বিভিন্ন ছাত্র মৈত্রী বলেন, ছাত্র ইউনিয়ন বলেন, হ্যাঁ, শিবিরের ভাইদের সাথেও হেঁটেছি, ছাত্রদলের ভাইদের সাথেও হেঁটেছি, ছাত্রলীগের সাথেও হেঁটেছি। হ্যাঁ, দেখেছি রাজনীতিটা আসলে কেমন। তো এই সব মিলিয়ে দেখা, শোনা, জানা, বোঝাপড়ার মধ্য থেকে এই ২৪শে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে জুলাই সহযোদ্ধাদের সম্মিলিত একটা প্রচেষ্টায় যে প্ল্যাটফর্মটা গড়ে উঠেছে, যে পার্টিটা গড়ে উঠেছে, ন্যাশনাল সিটিজেন পার্টি, এখন আমাদের যে এই সময় এই জেনারেশনের জন্য আমাদের মনে হয় এটাই আমাদের জন্য উৎকৃষ্ট প্ল্যাটফর্ম বা উৎকৃষ্ট পার্টি। সো সেই যেখানে আমাদের সহযোদ্ধারাই আছে, সো সেইখানে যোগ দেওয়া আর কি। জুলাই যে গণ অভ্যুত্থান, কিন্তু আমরা তো একটা বিপ্লবের স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিলাম। আপনি জানেন কি না জানি না, আমরা ২৪-এর মানে যখন কোটা সংস্কার আন্দোলন, তখন কিন্তু আমরা ওই স্লোগান দিয়ে রাস্তায় বের হয়েছি যে ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। তার মানে আমরা কিন্তু ৭১-এর লিগ্যাসি কিন্তু আমরা হারাই নাই। ৭১-কে কিন্তু আমরা ধরেই রাস্তায় নেমেছি। হ্যাঁ, তো ৭১ ইস্যুতে অনেক রাজনৈতিক দলের অনেক রকম দ্বন্দ্ব আছে, মতানৈক্য আছে, মত পার্থক্য আছে। তবে হ্যাঁ, সবাই তো এক্সিস্ট করে এই দেশে, কাউকে তো অসম্মান করছি না। কিন্তু আমার তো মানে আমার জায়গাটা কোন জায়গায় বলেন? আমি তো বলতেছি যে আমি জাস্টিসের পক্ষে অলওয়েজ। তো আমি তো কোনোভাবে ৭১-কে তো বিশ্বাস করি যে একটা ইনজাস্টিস হয়েছে এই দেশের মানুষের সাথে, এবং একটা গণহত্যাও চালানো হয়েছে। তো সেখানে যারা পক্ষে ছিল, যারা বিপক্ষে ছিল, তো এই সকল বিষয়গুলো বিবেচনার একটা বিষয় আছে। তো সেইখানে আমাদের একটা বাংলাদেশের একটা দ্বন্দ্ব আছে, রাজনৈতিক দ্বন্দ্ব আছে অনেকের সাথে। যদি আমার রাজনৈতিক দ্বন্দ্ব কারোর সাথেই নাই, ব্যক্তিগতভাবে আমরা তো ওই প্রেক্ষাপটটা দেখি নাই, জানি নাই, বুঝি নাই। তো সেইখান থেকে ট্রাস্ট গেইন করা, হয়তো বা আমার ট্রাস্ট সবাই গেইন করতে পারে নাই। হ্যাঁ, যে ভরসাটা আমাদের তরুণদের মধ্যে তৈরি করার দরকার ছিল রাজনৈতিক দলগুলোর, সেটা তারা হয়তো বা পারে নাই। যেমন জামাত পারে নাই ইনক্লুসিভ জায়গা তৈরি করতে। হ্যাঁ, জামাত, এটা জামাতের হইতে পারে যে তারা হয়তো আরও ভিশনারি, তাদেরকে আমি অসম্মান করছি না, শ্রদ্ধাই করছি। তারা ভিশনারি, তারা তাদের বলয়ের বাইরে ভাবে না, হ্যাঁ, বা ভাবতে পারে না, সবাই তার কাছে যেতে পারে না, তাদের আলাদা একটা ডেকোরাম আছে, তাদের সব কিছু স্পষ্ট না। তো যেই জিনিসটা স্পষ্ট না, আপনি সেখানে কেনই বা যাবেন? তো এই জন্যে জামাত নিয়ে একটা চিন্তাভাবনা ছিল, হ্যাঁ, দ্বিধাদ্বন্দ্বে এখন পর্যন্ত আমি জামাতের ব্যাপারে ক্লিয়ার না। তো তারপর আবার ধরেন বিএনপির কথাই যদি বলি, হ্যাঁ, এটা তো সত্য কথা যে বিএনপির একটা দীর্ঘ ঐতিহাসিক জার্নি আছে। তবে আমাদের জার্নিটাও তো একদম ছোট করে দেখা যাবে না। জুলাইয়ের কথা যদি চিন্তা করেন, একটা জেনারেশনাল পলিটিক্স কিন্তু এখান থেকে দাঁড়াইছে। আমাদের যে জেনারেশন জেনজি যাকে বলছেন, এবং পরবর্তী যেই জেনারেশন আসবে, জেন আলফা যারা আসবে, তারা কিন্তু হচ্ছে তারা যেই বিপ্লবের যে একটা অরা আছে, এই অরা যদি হচ্ছে ধরেন দুইটা জেনারেশন অটোমেটিক এই অরা পেয়ে যাবে। এই অরা দুইটা জেনারেশন মনে করেন খুব দারুণভাবে পেয়ে যাবে, তাদেরকে ছুঁয়ে ফেলবে এই অরা। তো এই যে বিপ্লব হলো, এই জুলাই গণ অভ্যুত্থান, সরি বিপ্লবের কথা, বিপ্লব বাকি আছে বলেছি, বিপ্লব বাকি আছে, একটা অভ্যুত্থান হয়েছে। তো এখন আমাদের ওই অভ্যুত্থানটাকে বিপ্লবে পরিণত করতে হবে, তাই না? সেই জন্য আমাদের দরকার কি সংস্কার, বেসিক সংস্কার। রাষ্ট্রের মৌলিক জায়গাগুলোতে খুব দারুণভাবে সংস্কার করা দরকার ছিল, যেটা ইন্টারিম গভর্নমেন্ট নানানভাবে চেষ্টা করেছে অনেকগুলো, তাদের সুপারিশের মাধ্যমে সবগুলো দপ্তরের সবগুলো কমিশনের যে সংস্কারের কথা তারা ভেবেছে এবং সুপারিশ করে গেছে। এবং আপনারা দেখেছেন যে সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আমাদের যে গণভোট হলো, গণভোটের যে গণরায়, সারা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ তারা উজ্জীবিত হয়ে জুলাইয়ের চেতনায়, তারা বাস্তবতার চেতনায়, সংস্কারের চেতনায়, পরিবর্তনের চেতনায় উজ্জীবিত হয়ে তারা যে গণরায় দিয়েছে, যে হ্যাঁ ভোট দিয়েছে। বিএনপি আসার পর কি করলো? আসার পর একটা প্রতারণা করে ফেললো মানুষের সঙ্গে। তাদেরকে আমরা দেখছি যে পার্লামেন্টে গিয়ে নানা রকমভাবে এই যে একটা ধরেন ঘুরিয়ে পেঁচিয়ে
যেগুলোর সাথে তারা একমত হয়েছিল বা এই মানুষ যেটা চেয়েছিল সেটা সাথে তারা যে বিট্রে করলো, তারা যে সেগুলো মেনে নিচ্ছে না, এখন তাদের মতো করে আলাদা আলাদা আইন তৈরি করছে, তাদের মতো আলাদা আলাদা কমিশন তৈরি করছে, বিচার বিভাগ এখন তাদের মতো করে সাজাচ্ছে, বিভিন্ন দপ্তরে তাদের মতো করে লোক নিয়ে নিচ্ছে। আমরা যেটা দেখেছি আওয়ামী লীগকে করতে, যে সিস্টেমটা আওয়ামী লীগের তৈরি করা ছিল, আবার সেই আওয়ামী লীগের সিস্টেমটাই পুরনো জিনিসটাকেই আঁকড়ে ধরেছে বিএনপি। তো দেখা গেছে কি তাদের সাথে বিএনপির সাথে আমাদের কোনো রাজনৈতিক মানে পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক কোনো দ্বন্দ্বই নাই, কিন্তু তারাও কিন্তু আমাদের রাজনৈতিক বন্ধু। বিএনপি বলেন, জামাত বলেন, হ্যাঁ, ইভেন বাম ঘরানার যারা আছে তারাও কিন্তু আমাদের সবাই রাজনৈতিক বন্ধু। এই যে ধরেন জুনায়েদ সাকিব ভাইয়ের যে সংহতি যারা আছে সবাই আমাদের রাজনৈতিক বন্ধু। জুলাইতে আমরা একসাথে মৃত্যুর জন্য রাস্তায় নেমেছি, একসাথে হাতে হাত ধরে। আমারই মনে আছে যে আমাদের মানে অনেক ভাইয়েরা আমাদেরকে কিভাবে সহযোগিতা করেছে, আমাদেরকে যখন মানে দেখা মাত্রই যে করে হোক ওকে ধরে অ্যারেস্ট করে নিয়ে যেতে হবে এরকম সিচুয়েশন, ওকে দেখা মাত্র হচ্ছে শুট আউট করতে হবে এরকম যখন নির্দেশনা চলে আসছে, ওই সময়টাতেও আমাদের এই সকল ছাত্র দলের ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা, তারপর হচ্ছে শিবিরের ভাইয়েরা, জামাতের ভাইয়েরা, তারপর হচ্ছে বামের যারা ভাইয়েরা আছে, ছাত্র ইউনিয়নের বন্ধুরা যারা আছে, এরা কিন্তু আমাদেরকে নানা সময় নানা জায়গায় নানা রকম বিপদ থেকে তারা উদ্ধার করার জন্য বা আমাদেরকে হচ্ছে মানে শত্রুর রক্তচক্ষু থেকে আড়ালে নিয়ে এসে আমাদেরকে সেফটি নিশ্চয়তা দেওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টাটুকু করেছে। তো সেক্ষেত্রে তাদের কৃতজ্ঞতা আমি কোনোদিন ভুলতে পারবো না। তো তারা আমাদের বন্ধু, রাজনৈতিক বন্ধু। কিন্তু যে পরিবর্তনের নেশা নিয়ে আমরা এই জুলাই গণ অভ্যুত্থানটা হয়েছে, যে পরিবর্তনের নেশা নিয়ে 24 হয়েছে, কোটা সংস্কার আন্দোলন থেকে আজকে একটা দেশের মধ্যে একটা ম্যাসিভ চেঞ্জ চলে আসছে, সেই চেঞ্জের যে এক্সপেকটেশনস এইটা না আমাদের পূরণ হইল না। সো আবার সে আগের মতোই কাঠামো তৈরি হচ্ছে, রাষ্ট্র কাঠামো আগের মতোই সেজে যাচ্ছে, আমলারা আগের মতোই হচ্ছে নিজেদেরকে সুপিরিয়র মনে করছে, হ্যাঁ, পাওয়ার ডিস্ট্রিবিউশনটা ঠিক মতো হলো না, সব জায়গায় ইকুয়াল হইল না। তো এই সকল বিষয়গুলো হওয়ার কারণে কেন যেন একটু বিএনপির প্রতি অনাস্থা তৈরি হয়েছে। সরি টু সে, এটাই সত্য, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। তারপরে হচ্ছে ধরেন ছাত্র দলের কথা যদি আমরা বলি, হ্যাঁ, তাদের মধ্যেও কোনো চেঞ্জেস নাই। দেখেন সারা দেশের মানে আবার আগের মতো ক্যাম্পাসগুলোতে ভয়ভীতি সৃষ্টি হয়েছে, আবার ক্যাম্পাসগুলোতে হচ্ছে মানে ছাত্রদল, আগে যেটা হইতো ছাত্রলীগ শিবির, ছাত্রলীগ ভার্সেস শিবির, ছাত্রলীগ ভার্সেস ছাত্রদল, মারামারি, গ্যাঞ্জাম, একটা ভয়ের রাজত্ব তৈরি করা, হ্যাঁ, মেরে ফেলার হুমকি দেওয়া, নির্মূল করার চিন্তা ভাবনা করে। এই যে ধরেন বিএনপির একজন এত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি বিএনপি, হ্যাঁ, মির্জা ফখরুল ইসলাম সাহেব যে এইভাবে বললেন যে নির্মূল করে ফেলতে হবে, এই যে নির্মূল শব্দটা বহুদিন পর আবার চলে আসছে রাজনৈতিক প্রেক্ষাপটে, দীর্ঘ 1.5-2 বছর পর আবার, যে ভিন্ন মতাবলম্বীকে নির্মূল করতে হবে। তো এই যে যেটা আমরা চেঞ্জটা চেয়েছিলাম, যে সবাই সম্মিলিতভাবে একসাথে সহাবস্থান নিয়ে তারা হচ্ছে পরিবর্তনের কথা বলবে, তারা একজন একজনকে জড়িয়ে ধরবে ভাই বলে, কিন্তু সেখানে আমরা দেখছি নির্মূল করার কথা বলছে। আমরা সেখানে দেখছি জুবায়েররা মাইর খাচ্ছে, মোসাদ্দেকরা মাইর খাচ্ছে, শিবিরের অনেকের হচ্ছে মেরে কান ফাটিয়ে দিচ্ছে, ছাত্রদল শিবিরকে মেরে কান ফাটিয়ে দিচ্ছে। আবার কেউ কেউ হচ্ছে ধরেন স্লোগান তুলছে যে শিবিরকে মেরে ফেললে কোনো মানে পাপ নাই, তাদের স্লোগানগুলো এরকম এমন নেতিবাচক। আবার ধরেন শিবিরও পাল্টাভাবে তাদেরকে ওইভাবে অ্যাটাক করছে। এই যে ধরেন তাদের মধ্যে আবার ধরেন আবার দেখছি যে বট অ্যাটাক, যে এই সকল বিষয়গুলো আমরা শুনছি, যে এমনটা তো হওয়ার কথা ছিল না। হওয়ার কথা ছিল এরকম যে আমরা সবাই একসাথে মিলেমিশে, ছাত্র শক্তি, শিবির, ছাত্রদল, হ্যাঁ, ছাত্র ইউনিয়ন, সবাই মিলে একসাথে, আবার যদি কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় আমরা সবাই মিলে একসাথে হয়ে তাদেরকে প্রতিহত করব। আমাদের সিস্টেমটা এরকম চেঞ্জ আনার দরকার ছিল। অ্যাটাক যদি করতেই হয় তাহলে হচ্ছে যৌক্তিকভাবে তারা হচ্ছে সবাই একসাথে মিলেমিশে, আওয়ামী লীগ বা ছাত্রলীগ যে সকল ন্যারেটিভগুলো মিথ্যা গুজব মানে ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে, বা হচ্ছে টোটাল অ্যাটমসফেয়ার, যে রাজনৈতিক অ্যাটমসফেয়ারের যে গুজবগুলো ছড়াচ্ছে সেটার এগেনস্টে তারা একসাথে সম্মিলিতভাবে প্রতিহত করতে পারতো। কিন্তু দিন শেষে দেখা গেল কি, এই যে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা, হ্যাঁ, নিজেদের মধ্যে ওই সিস্টেমটাই তৈরি না করা, যে সহ অবস্থানের এই ল্যাকিংসের কারণে দেখা গেল কি আওয়ামী লীগের লোকেরা কিন্তু হাততালি দিচ্ছে, বাহবা দিচ্ছে, ছাত্রলীগ বাহবা দিচ্ছে, যে ওরা নিজেরা কামড়াকামড়ি করে মারামারি করে মরে যাবে।
বিএনপির লোকেরা জামাতের লোকেরা একজন একজনের শত্রু ভেবে একজন একজনের ক্ষতি করা শুরু করেছে। তো আমরা তো এমন বাংলাদেশ চাইনি। তা আমরা এমন নেতৃত্বই চাই যারা এই পরিবর্তনের আকাঙ্ক্ষাটাকে ধরে রাখে বা বাস্তবায়ন করতে চায় বা ওই স্বপ্নটা দেখে বা চেষ্টাটা অন্তত করে। তো এরকম মানুষের সঙ্গে তো আমাদের জার্নিটা হওয়া উচিত। আমি অবশ্যই এখন ওই যে বললাম শিখতে এসেছি, তো আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের মানুষের জন্য কথা বলা দরকার, মানুষের জন্য লড়াই করা দরকার, মানুষের কথা যারা বলছে তাদের সঙ্গে থাকা দরকার, তাদের হাতকে শক্তিশালী করা দরকার। আর সেটার জন্য যদি বলেন আমাদের হাসনাত ভাই আছেন, দেখেন সংসদে তো জামাতের যারা বিরোধী দল নেতা আছে তারাও তো আছে, সবাই বয়স্ক, আর অনেকগুলো দল আছে। হাসনাত ভাই দেখেন, নাহিদ ভাই দেখেন, আতিক মুজাহিদ ভাই দেখেন, এনাদের পারফরমেন্স দেখেন, আর ওই বয়স্ক যারা জামাতের প্রার্থীরা আছে তাদের পারফরমেন্সটা দেখেন, টোটালি ডিফারেন্ট না? রাজমিস্ত্রির ছেলে সেও যেন স্বপ্ন দেখতে পারে যে আমি পার্লামেন্টে যাব একদিন, যেমন হাসনাত ভাই। তো আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যে যারা ভালো মানুষেরা ভালো চায় দেশের জন্য ভাবে, দেশের জন্য সুন্দর চিন্তা করে, তাদেরকে আমরা আহ্বান জানাই যে আপনারা রাজনীতিতে আসেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। ভালো মানুষের যদি রাজনীতিতে না আসে এই দেশটা ভালো কোনোভাবে হবে না। আর আপনি সারাদিন চিন্তা করবেন যে কেন এরকম হইলো, কেন এরকম হইলো, কেন এরকম হইলো। উত্তর একটাই, আপনি রাজনীতিতে আসেন নাই। উত্তর একটাই যে আপনি ভালো মানুষ, আপনি রাজনীতিতে আসেন নাই। সো আপনার যেই দায়িত্বটুকু, সেই দায়িত্বটুকু একটা খারাপ মানুষ নিয়ে নিয়েছে। এনসিপিতে যারা তরুণরা যুক্ত হয়েছে সবার বয়স কত বয়স দেখবেন, এখন যারা যুক্ত হয়েছে সবার বয়স, এই ছাত্র শক্তির ওদেরকে দেখলাম যাদের বয়স হয় মাত্র 20, 21, 22, এরকম মানে 30, 35। এখন বয়োজ্যেষ্ঠরা যুক্ত হয়েছে 40, 50, হ্যাঁ, বা 55, এরকম মানুষ আমাদের সাথে যুক্ত হচ্ছে বা আমরা যুক্ত হয়েছি। তো সবচাইতে বেশি মেজরিটি হচ্ছে ইয়াং, একদম ফ্রেশ ব্লাড। এখন পর্যন্ত তাদের রক্তে দুর্নীতি বা পাপের জীবাণুটা লাগেনি। জীবাণু এখন পর্যন্ত আক্রমণ করে নাই, পাপের বা দুর্নীতির ভাইরাসটা এখন পর্যন্ত অ্যাটাক করে নাই। তো অ্যাটাক করার আগে এই ফ্রেশ ব্লাডকে আপনি কেন তাদের প্রোটেকশন হয়ে, ভিটামিন হয়ে তাদেরকে সুরক্ষিত করবেন না, তাদের অ্যান্টিবায়োটিক হয়ে তাদের সাথে মিশে থাকবেন না? এটা যদি আপনি না থাকেন তো এটা আপনার ফল্ট, তাই না? তো আমাদের কাছে এটাই মনে হচ্ছে যে এই ফল্ট যেন আমার দ্বারা না হয়। তা আমার এখনই উচিত আগে ওদের সাথে যুক্ত হওয়া এবং বারবার বলা, বোঝানো, সত্যের পথে থাকা, সততার সাথে চলা এবং সুন্দরভাবে একসাথে হালালের পথে থাকলে চলা যায়, জীবন চলে, সুন্দরভাবেই চলে। আল্লাহ কোনো না কোনো দিক থেকেই আপনাকে উপকৃত করবেনই, আপনাকে চালায় নেবেনি, আপনার হতাশা মানে আপনাকে ধরে রাখবে না। হ্যাঁ, আপনাকে হচ্ছে কেউ পিছন থেকে টেনে রাখতে পারবে না যদি আপনি সতের পথে থাকেন, হালালের পথে থাকেন। হ্যাঁ, একটু কষ্ট আপাত দৃষ্টিতে দেখলে একটু কষ্ট মনে হয়, কিন্তু বিশ্বাস করেন চোখ বুজে তাওয়াক্কালতু আলাল্লাহ বলে সামনে দিয়ে এগিয়ে যাবেন, আল্লাহ আপনার রাস্তা তৈরি করে দেবে, এটা বিশ্বাস করি। সো এখন আমাদের যেটা মনে হয় যে এনসিপির সঙ্গে আছি, যুক্ত আছি এবং থাকবো, এবং সাথে করে ওই ক্যাপাসিটি বিল্ডিং, যতটুকু নিজে শিখেছি ততটুকু অন্য কাউকে শেখানো, যতটুকু স্কিল আমার আছে ততটুকু অন্য কাউকে শেখানো, যদি নিজের না জানা থাকে অন্য কারো মাধ্যমে এনে হচ্ছে তাকে শেখানো। এই যে শেখা, লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে, যখন ধরেন কাউকে আমি টেকনোলজির একটা বিষয় শিখিয়ে দিলাম, তাকে কাউকে ফ্রিল্যান্সিং শিখিয়ে দিলাম, আমাদের কোনো বন্ধুদেরকে আমরা হচ্ছে ধরেন টেক এডুকেশনটা দিয়ে দিলাম, কাউকে হচ্ছে ইংলিশের একটা ভালো স্কিল ধরাই দিলাম, কাউকে হচ্ছে ধরেন কফি বানানোর হচ্ছে তাকে আমরা একটা স্কিল দিয়ে দিলাম, হ্যাঁ, কাউকে হচ্ছে ধরেন মেশিন চালানোর স্কিল দিয়ে দিলাম। যখন আমরা স্কিলফুল একটা কমিউনিটি গড়ে তুলতে পারবো তখন নাকি চাঁদাবাজি করতে যাবে না। যখন তার বেসিক নিডসটা সে নিজে পূরণ করতে পারবে তার দক্ষতার মাধ্যমে, তখন সে যতই ধরেন ওই বড় বড় চেয়ার দিয়ে দেখ না, বড় চেয়ার দিয়ে দিক, যতই হচ্ছে আমলারা আসুক, যখন দেখবে সে তার বেসিক নিডস ফুলফিল হয়েছে, তখন তাকে আপনি চাইলেও 100 কোটি টাকার অফার দিলেও সে সহজে মনে করেন এদিকে মুখ নেবে না, কারণ তার পিছনে আরও 10 জন মানুষ দাঁড়ায় আছে তাকে ধরার জন্য, তাকে প্রশ্ন করার জন্য, তাকে যদি সে একটা ভুল করে টেনে নিচে নেওয়ার জন্য। তা আমরা সেই মানুষ, এনসিপির মধ্যে আমি সেই মানুষটা মনে করেন, আমার মতো আরও অনেকে আছে যারা প্রশ্ন তুলবে। এনসিপির কেউ যদি ভুল কাজ করে তার অ্যাগেনস্টেও হচ্ছে আঙুল তুলবে, প্রশ্ন করবে যে তুমি কেন এই ভুল কাজটা করলা, তোমার এটা করা ঠিক হয়নি। আমরা হয়তো বা তাকে বলে দেবো যে নেক্সট টাইম আর ভুল করবা না, সঠিক কাজটা এইভাবে করবা। হ্যাঁ, আর যদি না করে তাহলে হয়তোবা আমরা সবাই সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী তাকে তার পথ দেখাই দিব যে এটা তোমার ভুল পথ, এটা সঠিক পথ, তুমি যেদিক খুশি সেদিক যাও, কিন্তু আমি তোমাদেরকে ছাড়বো না।